এই উপস্থিতি আজকে আমরা যে আলোচনাটায় এখানে উপস্থিত হয়েছি, অনেকে এই বিষয়ে আগ্রহ আছে, আবার অনেকে হলো দেখতে এসেছে যে কি হচ্ছে এখানে। তবে তরুণ প্রজন্মের আজকের যে আলোচনাটা, এটা আগ্রহ থাকা উচিত, কারণ এই জন্যই থাকা উচিত, এর জন্যই কিন্তু আমরা রক্ত দিয়েছি মাঠে, এই জন্যই আমাদের ভাইরা আহত হয়েছে, এই জন্যই আমাদের ভাইরা শহীদ হয়েছে। যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্ত অঙ্গহানি আমরা মূল্যায়ন করতে পারবো যদি আমরা তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল তা যদি মূল্যায়ন করতে পারি। একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ আইডিয়া ভিত্তিক যদি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারি। আমি ছোট্ট কয়েকটি কথা বলবো। আমাদের সংস্কার যে প্রক্রিয়াটা বাংলাদেশে বড় আকারে রব উঠেছে, সেই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে, এটার ভিত্তিমূল হলো তিনটা। এই তিনটি ভিত্তিমূলের বাইরে যদি আমরা সংস্কার প্রক্রিয়া করি, এই তিনটি ভিত্তিমূলের বাইরে যদি আমরা নির্বাচন করি, তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাবো না। এই তিনটি জায়গাটা হলো বা ভিত্তিমূল হলো, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, এবং সেই ঘোষণাপত্রে যার জন্য হলো বীর বাঙালিরা ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল নগরাঞ্চল লড়ে উঠেছিল, এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছে। সেই তিনটি ভিত্তিমূল হলো, একটি হলো সাম্য, আরেকটি হলো মানবিক মর্যাদা, আরেকটি হলো ন্যায় বিচার। এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি, নির্বাচন করি, তাহলে আমরা মনে করি ৭১-এর যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রের অবমাননার শামিল। এই তিনটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সংস্কার করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি। এই গাদ্দারি যে দলে করুক না কেন, যেই পক্ষ করুক না কেন, সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদা অগ্রগামী সৈনিক হিসেবে পালন করেছিল তাদের যাত্রাটা, ভবিষ্যতেও থাকবে। আর তারই কিছু রিঅ্যারেঞ্জমেন্টের জায়গাটা আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে দেখেছিলাম। যদি সেই জায়গা থেকে কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায়, তাহলে আমরা ৫ তারিখে রিঅ্যারেঞ্জমেন্টে ফিরে যাব, জুলাইয়ের রিঅ্যারেঞ্জমেন্টে ফিরে যাব। কারণ আমাদের এখন ১৮ কোটি মানুষের জীবন আছে, যেই জীবনের বিনিময় হলো মর্যাদার প্রশ্নে। আমরা কোন দেশ, দল, পক্ষ, গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না। এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে, এদেশের মানুষ যতদিন থাকবে, ততদিন তারা লড়ে যাবে। আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টিগুলো কাজ করে যাবে। আমরা যখন পার্টি গঠন করেছিলাম, আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন আকারে হাজির করেছিলাম। আমরা বলেছিলাম, এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল, তারা ছিল নিতান্তই শ্রমিক, মজুর, আলেম, নারী, হিন্দু, যারা সমাজের মার্জিনালাইজড পিপল ছিল, যারা রাইজিং মিডল ক্লাস ছিল। তাদেরকে একীভূত করে একটি শক্তিশালী রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, সেই নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম ৯০ যেটা হয়েছিল, রাজনৈতিক দলের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল। রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল, পিছপা হয়েছিল, এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায়, সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল। ছাত্রদের সারিতে অংশগ্রহণ করেছিল এদেশের আলেম সমাজ, তরুণ সমাজ, নারীরা, যাদের স্ফুলিঙ্গ স্লোগানে শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, এবং বর্তমান তারা হিন্দুত্ববাদের ছায়াতলে ভারতে আশ্রয় গ্রহণ করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাবো, যে কোনো মূল্যে
হাসিনা এবং খুনি ফ্যাসিস্ট রেজিমের অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা দিন যাপন করছে, তাদেরকে ধরে আমি দ্রুত গতিতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো, ফ্যাসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ভারতীয় জনগণকে আহ্বান জানাবো, খুনিদের আপনারা জায়গা দিবেন না, খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দিন। কারণ বাংলাদেশের রক্তের দাগ, আহত ফ্যামিলির কান্না, শহীদদের অঙ্গহানির কান্না এখন চলমান এবং বিরাজমান রয়েছে।